হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে ত্রিপুরার সমস্ত সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো আপকামিং দিনে আছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 এক্সাম 18 মেতে পরীক্ষা, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি কুক, এলডিসি পিএ, জেআরবিটি 2, এসএসসি জিডি, সিএচএসএল এমটি, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, স্টেন লোকোপাইলট গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ যে সাব ইন্সপেক্টর কনস্টেবল, ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্ট গার্ড, ফরেস্টার বা রেঞ্জার পরীক্ষা ইত্যাদি আপকামিং বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি। তোমরা সবাই জানো ইন্ডিয়ান পলিটি বা ভারতীয় রাজনীতির যেই প্লেলিস্ট আছে আমাদের চ্যানেলে, ওখানে কিন্তু সবগুলো টপিক কিন্তু আমরা কভার করে দিয়েছি। জাস্ট কিছু ক্ষুদ্র কিছু টপিক বাকি ছিল, তার মধ্যে আজকে এই ভিডিওতে আমরা ছোট একটা টপিক পড়াবো। সেটা কি? সেটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন ল যেই জিনিসটা কি, ডিফেকশন মানে হচ্ছে দলত্যাগ। পলিটিক্যাল পার্টির যে মেম্বার্সরা আছেন ওনারা যখন দলত্যাগ করেন, ওনাদের সেই দলত্যাগকে প্রিভেন্ট করার জন্য, আটকানোর জন্য সেই অ্যান্টি ডিফেকশন লটা আনা হয়েছিল, বেসিক্যালি অন বাই মেকিং 52nd অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1985 থেকে কিন্তু কার্যকরী হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এই যে অ্যান্টি ডিফেকশন ল, ঠিক আছে, এটার যেই অ্যাক্টটা সেটা পাস করা হয়েছিল অন 30th জানুয়ারি 1985 লোকসভাতে, 31st জানুয়ারি 1985 রাজ্যসভাতে। ঠিক আছে, রাজ্যসভা লোকসভা দুটোই কিন্তু পাস করে দিয়েছে। কিন্তু এই অ্যান্টি ডিফেকশন ল থাকা সত্ত্বেও কি করে পলিটিক্যাল পার্টির মেম্বার্সরা একবার এই পার্টি আরেকবার ওই পার্টিতে যান, এটার কি কি ড্রব্যাকস, তোমাদের পরীক্ষাতে কি কি আসতে পারে মেইনস বা বিভিন্ন প্রিলিমস এক্সামে, এই জিনিসটা আমরা দেখব। তাছাড়া বিভিন্ন কনস্টিটিউশনাল প্রভিশনস, 91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2003 সব কিছু দেখবো। কিছু কিছু এক্সেপশনস আছে, ঠিক আছে, আর রুল মেকিং পাওয়ার, এই সমস্ত বিভিন্ন যা যা পরীক্ষায় আসে সব কিছু আমরা দেখবো। ঠিক আছে, মনে রাখবে ইন্ডিয়ান পলিটি ওভার, জাস্ট লাস্ট টাচ আমরা দিচ্ছি। তারপরে আমরা শুরু করব ইন্ডিয়ান হিস্ট্রির, স্পেসিফিক্যালি ফ্রম মডার্ন হিস্ট্রি আমরা ক্লাসে শুরু করে দেব। ঠিক আছে, আর যা আমরা পড়াচ্ছি সবগুলো আমাদের প্রিমিয়াম কোয়ালিটি নোটস থেকে, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের নোটস আমরা দিয়ে থাকি। ঠিক আছে, সো প্লিজ তোমরা এই ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট, তোমরা প্লিজ ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ যে ক্লাসটা করে ওদের প্রিপারেশনটা বুস্ট করে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, সেটা ত্রিপুরা হাইকোর্টের সমস্ত পরীক্ষা, এসএসসি জিডি, সিএচএসএল এমটি, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি আপকামিং পরীক্ষা। তাছাড়া সফেদ, টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল সবগুলো আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, প্রত্যেকটা পরীক্ষার তোমরা পেয়ে যাবে একদম আপডেটেড নোট ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স। সেগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও। মনে রাখবে এটা থেকে কিন্তু 1-2 কোশ্চেন আসতে পারে, বা মেইনসেও কিন্তু জিজ্ঞেস করতে পারে, তোমাদের ভিউজ কিন্তু চাইতে পারেন ওনারা রিগার্ডিং দ্য অ্যান্টি ডিফেকশন ল বা ভেরিয়াস ডিমেরিটস বা ভেরিয়াস লুপ হোলস অফ দিস ল। ঠিক আছে, মনে রাখবে বেসিক্যালি ডিফেকশন মানে হচ্ছে দলত্যাগ। দলত্যাগকে আটকাতে অ্যান্টি দলত্যাগ, অ্যান্টি দলত্যাগ মানে হচ্ছে দলত্যাগের বিরুদ্ধে, যাতে দলত্যাগটাকে আটকানো যায়। বিভিন্ন পলিটিক্যাল পার্টির যে মেম্বার্সরা তোমরা দেখো মহারাষ্ট্র বা বিভিন্ন জায়গায়, ওনারা কিন্তু পার্টি কিন্তু বদলে নেন। ঠিক আছে, এক পার্টি থেকে আরেক পলিটিক্যাল পার্টিতে চলে যায়, যার ফলে গভর্নেন্সের যে মেইন যেই টার্গেটটা সেটা কিন্তু এফেক্টেড হতো আগে। ঠিক আছে, 1966-এর ইলেকশনের পরে
তখন যিনি প্রাইম মিনিস্টার ছিলেন শ্রী রাজীব গান্ধী, উনার কনসেপ্টেই কিন্তু সেই অ্যান্টি ডিফেকশন লটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল ইন্ডিয়াতে। সেই লটা ইন্ট্রোডিউস করা হয়েছিল বাই দ্য 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1985-এ এসেছিল, ঠিক আছে। আর এই অ্যামেন্ডমেন্ট একটা লোকসভার দ্বারা 30শে জানুয়ারি 1985 সনে পাস করা হয়ে গেছিল, 31শে জানুয়ারি 1985 সনে রাজ্যসভার দ্বারা কিন্তু পাস হয়ে গেছিল, ঠিক আছে। বেসিক্যালি এটা একটা সংবিধানের সংশোধন বা অ্যামেন্ডমেন্ট, যেটা কি করে, যেটা আটকে দেয় পলিটিশিয়ান বা রাজনীতিবিদদের যেই এক পার্টি থেকে আরেক পার্টিতে ফ্রিকুয়েন্টলি চলে যাওয়ার, এক পার্টি ছেড়ে আরেক পার্টিতে মানে আরেক পার্টিতে চলে যাওয়ার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিটাকে আটকানোর জন্য সেটা একটা ল, অ্যান্টি ডিফেকশন ল অর দ্য 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985। বেসিক্যালি এই 52nd অ্যামেন্ডমেন্ট একটা আনা হয়েছিল যাতে করে যারা মানুষের ভোটের মাধ্যমে যে সমস্ত মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি বা এমএলএ যিনারা ফ্রিকুয়েন্টলি পার্টি সুইচ করতেন, ওদের এই পার্টি সুইচিংয়ের প্রসেসটা একটা প্রোটোকলের মাধ্যমে যাতে আটকানো যায়, এমন কিছু সিস্টেম আনা যাতে কথায় কথায় যাতে ওনারা দলত্যাগ করতে না পারেন। দলত্যাগ করলেও অ্যাটলিস্ট 1/3 বা 2/3 যাতে পার্টি মেম্বারসদের সাপোর্ট লাগে, নিজেদের ইচ্ছা মতো হলেই হবে না। তার জন্য কিন্তু এই জিনিসটা রাজীব গান্ধী, তখন উনি প্রাইম মিনিস্টার ছিলেন, উনি কিন্তু এটা এনেছিলেন, ঠিক আছে। আর বেসিক্যালি এখানে এই যে 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985, এখানে কনস্টিটিউশনের 4টে আর্টিকেলে সংশোধন করা হয়েছিল। একটা হচ্ছে আর্টিকেল নাম্বার 101, একটা হচ্ছে আর্টিকেল নাম্বার 102, একটা হচ্ছে আর্টিকেল নাম্বার 190, একটা হচ্ছে 191, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 101 সেটা বলে যে মেম্বার অফ পার্লামেন্ট বা বেসিক্যালি তোমরা বলতে পারো এই সবগুলো, ঠিক আছে। স্পেসিফিক্যালি 190, আর্টিকেল নাম্বার 190 বলে এমএলএ বা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি যখন কোনো স্টেটে উনি সিলেক্ট হন, উনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন কোন কোন গ্রাউন্ডে যদি উনি পার্টি চেঞ্জ করেন, ঠিক আছে। সেই সংক্রান্ত জিনিসের সংশোধন করেছে এই অ্যান্টি ডিফেকশন ল, যেটা হচ্ছে 52nd 52তম সংবিধানের সংশোধন, যেটার আন্ডারে এসছে অ্যান্টি ডিফেকশন ল, ঠিক আছে। তেমনি ভাবে 190 আর 191 ডিলস উইথ এমএলএস, 101 and 102 ডিলস উইথ এমপি। মেম্বার অফ পার্লামেন্টের জন্য হচ্ছে আর্টিকেল নাম্বার 101, 102, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলির জন্য হচ্ছে 190, 191। মানে ওনারা যাতে দলত্যাগ কথায় কথায় যাতে না করতে পারেন, কোনো একটা প্রোটোকলের মাধ্যমে যদি দলত্যাগ করতে ওনারা ইচ্ছুক হন, প্রোটোকলের মাধ্যমেই যাতে করে, সেটার জন্য প্রিভেন্ট করতে এই আর্টিকেলগুলোতে কারেকশন করা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। তাছাড়া এই যে আর্টিকেল নাম্বার 102, এখানে প্রভিশনস ছিল যে ডিসকোয়ালিফিকেশনের ব্যাপারে, যে মেম্বার অফ পার্লামেন্টস যে ডিসকোয়ালিফাই হবেন যদি কোনো অফিস অফ প্রফিট উনি হোল্ড করে থাকেন আউটসাইড পার্লামেন্ট, মানে এমন কোনো কাজ করে থাকেন যেটা দিয়ে ওনার আর্থিক সাহায্য, আর্থিক লাভ হয়, বা উনি যদি ফিজিক্যালি ফিট না থাকেন, এই সমস্ত ক্ষেত্রে ডিসকোয়ালিফাই হবে। সো সেগুলোর মধ্যেও সংশোধন করে 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনে এটাতেও সংশোধন করে আরও কিছু ক্রাইটেরিয়া ঢোকানো হয়েছে কোন গ্রাউন্ডে ওনারা ডিসকোয়ালিফাই হবেন, সেটার নামই হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। এটা আনা হয়েছে কারণ শান্তি আর স্টেবিলিটি রাখার জন্য, পিস অ্যান্ড স্টেবিলিটি রাখার জন্য, ঠিক আছে। আর মনে রাখবে অ্যাকাউন্টেবিলিটি আনার জন্য, যাতে গভর্নেন্সে যাতে আরও সুবিধা হয়, যেই সমস্ত পলিটিক্যাল পার্সোনালিটিসদের মানুষ ভোট দিয়ে আনেন, এরা যাতে ওই পার্টিতে থেকেই যাতে কাজ করেন, ফ্রিকুয়েন্টলি সুইচ হয়ে মানুষের বিশ্বাস যাতে না ভাঙেন, তার জন্য কিন্তু এটা একটা পারপাস ছিল এই অ্যান্টি ডিফেকশন লটা আনা, ঠিক আছে। ইলেকটোরাল ম্যান্ডেট মানে ভারতের যে ভোটিং প্রসেস, অ্যাভাব 18 হলে ভোট করতে পারবে, সেটা যে একদম 100% ট্রান্সপারেন্ট ওয়েতে ভোটিং প্রসেস হয়ে যে মেম্বার্সরা সিলেক্ট হয় বোথ ইন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, সেটার যাতে ডিগনিটি যাতে রক্ষা করা যায়, তার জন্য কিন্তু অ্যান্টি ডিফেকশন লটা কিন্তু আনা হয়েছিল, ঠিক আছে। মনে রাখবে এটা বেসিক্যালি এই লটা কি করে, এরা ডিসকোয়ালিফাই করে দেয় সেই সমস্ত এমপি বা এমএলএদের যিনাদেরকে ভোটিংয়ের মাধ্যমে মানুষেরা সিলেক্ট করে, কিন্তু ওনাদের ইচ্ছে মতো কোনো পার্টি থেকে রিজাইন করে অন্য আরেকটা পার্টিতে জয়েন করে নেয়, বা ওনাদের পার্টিদের যে অবজেক্টিভস আছে বা ডাইরেক্টিভস আছে সেগুলো না মেনে এমন কিছু কাজ করে যাতে পার্টি যাতে এক্সপেল করতে বাধ্য হয়। এদের এই জিনিসটা আটকানোর জন্য অ্যান্টি ডিফেকশন ল কিন্তু আনা হয়েছিল, ঠিক আছে।
মনে রাখবে এটা বেসিক্যালি এই লটা, এই আইনটা পলিটিক্যাল যে পার্টিসের যে মেম্বার্সরা আছে, রাজনীতিবিদরা, এদেরকে ডিসকারেজ করে, এদেরকে এনকারেজ করে না, ডিসকারেজ করে। মানে এদের যেই মানে কি বলবো মনোভাবটা থাকে যে পাল্টে নেব, এটা যাতে না হয় সেই জিনিসটাকে ওনারা সাপোর্ট না করে, এটাকে ডিসকারেজ করে, যাতে ওনারা যাতে পার্টি এত তাড়াতাড়ি যাতে সুইচ না করে। এখন কথা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল থাকা সত্ত্বেও কেন মহারাষ্ট্র বা ইত্যাদি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সুইচ করছেন পলিটিক্যাল পার্টির মেম্বার্সরা, সেটাও আমরা কিন্তু এই আর্টিকেলে দেখে নেব, যেটা তোমাদের মেইনস পয়েন্ট অফ ভিউতে কিন্তু আসতে পারে। ঠিক আছে, মনে রাখবে এই যে অ্যান্টি ডিফেকশন লটা যে ইনিশিয়ালি আনা হয়েছিল, এখানে কিছু এক্সেপশন ছিল। নাম্বার 1 হচ্ছে সেখানে বলা হয়েছে যদি একটা পার্টি যদি আরেকটা পার্টির সাথে যদি মার্জ হয়ে যায়, একটা পার্টি আর আরেকটা পার্টি যদি মার্জ হয়ে দুটোই যদি যেমন অ্যালায়েন্স যদি হয়ে যায় কোনো পার্টির সাথে কোনো পার্টির, ঠিক আছে, আর যদি 2/3 অফ দ্য লেজিসলেচার্স, 2/3 মানে এই পার্টির যে মেম্বার্সরা আছেন ওনাদের 3/2 মেম্বার্সরা যদি এই মার্জারের পক্ষে যদি থাকেন, তাহলে কিন্তু এই মার্জারটা হতে পারবে। এটা ছিল এক্সেপশন অ্যান্টি ডিফেকশন লর, যেটা 1985-এ আনা হয়েছিল। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে বেসিক্যালি কোনো পলিটিক্যাল পার্টিসকে কোনো পেনালাইজ করা হয় না বা পেনাল্টি করা হয় না, কোনো পেনাল্টি দেওয়া হয় না, ওদেরকে কোনো শাস্তি দেওয়া হয় না বা কোনো রকম কোনো আর্থিক কোনো জরিমানা লাগানো হয় না যদি যেই সমস্ত ডিসকোয়ালিফাইড যেই মেম্বার্স অন্য পার্টি ছেড়ে নতুন পার্টিতে এসছেন সেই নতুন পার্টিকে কোনো রকম পেনালাইজ করা হয় না। ঠিক আছে, এটা ছিল এই দুটো হচ্ছে এই 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা অ্যান্টি ডিফেকশন লর দুটো ইম্পর্টেন্ট এক্সেপশনস বা ড্রব্যাকস কিন্তু বলতে পারো। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এইবার কি মনে রাখবে, আমরা সব এখানে লিখে দিয়েছি পাস্ট বাই লোকসভা অন 30th জানুয়ারি 1985, ঠিক আছে, তারপর রাজ্যসভা পাস করেছে অন 31st জানুয়ারি 1985। এই 52nd অ্যামেন্ডমেন্ট একটা 10th শিডিউলটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে ইনসার্ট করেছে। 10 শিডিউল মানে 10ম তফসিল ভারতীয় সংবিধানে ইনসার্ট করেছে। 10ম তফসিল আমাদেরকে কি বলে, অ্যান্টি ডিফেকশন ল, অ্যান্টি ডিফেকশন ল। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, অ্যান্টি ডিফেকশন ল, আর এটা 4টে আর্টিকেলকে মডিফাই করেছে, আর্টিকেল নাম্বার 101, 290 and 190 and 191। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে এই 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা 1985-এ আনা হয়েছিল, সেটা কিন্তু 2003 সনে 91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনে এটাকে কিন্তু সংশোধন করা হয়েছিল। কি সংশোধন সেটাও কিন্তু আমরা বলবো। ঠিক আছে, মনে রাখবে আগে দেখে নেই 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি বলা হয়েছে, ডিসকোয়ালিফিকেশন অন দ্য গ্রাউন্ডস অফ ডিফেকশন। ডিফেকশন মানে হচ্ছে দলত্যাগ, প্রোটোকল না মেনে যদি দলত্যাগ করা হয় নিজেদের ইচ্ছে মতো, তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে ফ্রম বিং এমপি অর এমএলএ ইন দ্যাট পার্টিকুলার স্টেট অর পার্লামেন্ট। ঠিক আছে, ইট ওয়াজ ইন্ট্রোডিউস টু অ্যারেস্ট দ্য প্র্যাকটিস অফ লেজিসলেচার্স ফ্রম চেঞ্জিং পলিটিক্যাল অ্যাফিলিয়েশনস ডিউরিং দেয়ার টেনিউরস ইন দ্য অফিস। ওনারা যখন এমপি বা এমএলএ হয়ে কোনো পার্টি থেকে মানুষের ভোটের মাধ্যমে সিলেকশন হয়ে এসছেন, ওনারা যাতে ফ্রিকুয়েন্টলি পার্টি বা দলত্যাগ না করে, ওনাদের অফিসের কাজ হ্যাম্পার না করে, ওনারা যাতে দলত্যাগ না করতে পারেন এত ইজিলি, তার জন্য কিন্তু অ্যান্টি ডিফেকশন লটা কিন্তু আনা হয়েছিল ইন্ডিয়াতে। ঠিক আছে, ইট ওয়াজ এ রেসপন্স টু দ্য টপলিং অফ মাল্টিপল স্টেট গভর্নমেন্টস বাই পার্টি হপিং এমএলএস আফটার দ্য জেনারেল ইলেকশনস অফ 1967। 1967 সনের জেনারেল ইলেকশন, এটা অ্যাকচুয়ালি 1966 থেকেই শুরু হয়েছিল। 1967 সনের যে ইলেকশন হয়েছিল সেখানে দেখা গেছে বিভিন্ন রাজ্যে, ঠিক আছে, বিভিন্ন এমএলএস যারা ছিলেন, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ওনারা কিন্তু কথায় কথায় পার্টি চেঞ্জ করছিলেন। তার রেসপন্সেই তখন প্রাইম মিনিস্টার ছিলেন শ্রী রাজীব গান্ধী, উনি কিন্তু অ্যান্টি ডিফেকশন লটা ইন্ট্রোডিউস করার কথা উনি কিন্তু প্ল্যান কিন্তু এনেছিলেন। ঠিক আছে, একটা মেজর ড্রব্যাক হচ্ছে 1/3 অফ দ্য ইলেক্টেড মেম্বার জয়নিং অ্যানাদার পার্টি ওয়াজ কনসিডার্ড অ্যাজ এ মার্জার। এখানে মানা হয়েছে যে যদি যেই মেম্বারটা জয়েন করছে অন্য পার্টিতে, একটা পার্টি ছেড়ে, সেই যে জয়েন করছে সেটার পক্ষে যদি 3/1 মেম্বার থাকেন যেই পার্টি থেকে চলে যাচ্ছে সেই পার্টির, তাহলে কিন্তু কোনো পেনাল্টি ওকে কিন্তু করা হবে না বা ডিসকোয়ালিফাই কিন্তু করা হবে না। আরেকটা জিনিস হচ্ছে এই লটা এটাই বলে যে যদি কোনো কমপ্লেন আসে তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই করা হবে বা কোনো অ্যাকশন নেওয়া হবে সেই পার্টি হপিং এমএলএর এগেনস্টে। পার্টি হপিং মানে এক জায়গা থেকে আরেক জায়গা, ঠিক আছে, এক পার্টি থেকে আরেক পার্টিতে ইজিলি যেই এমএলএসরা চলে যান, ঠিক আছে, ওনাদেরকে কিন্তু পার্টি হপিং এমএলএস এর নাম কিন্তু দেওয়া হয়েছে ইন ইন্ডিয়ান পলিটি ভেরিয়াস বুকস। ঠিক আছে, তারপর
কিছু সংশোধন করার জন্য 91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 আনা হলো, যেখানে বলা হয়েছে 1/3 না, এবার 2/3 মেম্বার, 3/2 মেম্বার রাজি হতে হবে, এদের কোনো অবজেকশন থাকতে পারবে না যে ও যে পার্টি চেঞ্জ করছে সেটার এগেনস্টে। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে মানে এই যে অ্যান্টি ডিফেকশন লটা, এটা 10th শিডিউল এনেছে আর 4টে আর্টিকেলকে মডিফাই করেছে। এটাকে এখন পপুলারলি বলা হয় অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট, এডা অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট বলা হয়। ঠিক আছে, ডিফেকশন মানে হচ্ছে বেসিক্যালি তোমরা ইংলিশে বলতে পারো কনসিয়াস অ্যাবান্ডনমেন্ট অফ ডিউটি, মানে নিজেদের দায়িত্ব থেকে নিজেদের সুবিধার জন্য সরে যাওয়া, যেটা গভর্নেন্সে অনেকটা কিন্তু এফেক্ট পড়ে, সেটাকে আটকাতেই অ্যান্টি ডিফেকশন লটা কিন্তু আনা হয়েছিল। মনে রাখবে ওনাদের যাদেরকে ডিসকোয়ালিফাই করা হবে ওনাদের এগেনস্টে অ্যাকশন নেবেন প্রিসাইডিং অফিসার অ্যাকশন নেবেন। ঠিক আছে, এবার প্রিসাইডিং অফিসার কারা হবেন সেটাও আমরা তোমাদের বলে দেব। ঠিক আছে, প্রিসাইডিং অফিসার কারা, 2/3 মেম্বার্সের সাথে সাথে 91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 আর কি কি ইনসার্ট করা হয়েছিল, কি কি মডিফাই করা হয়েছিল কম্পেয়ার টু দ্য 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটাও আমরা কিন্তু বলে দেব। ঠিক আছে, মনে রাখবে এই যে অ্যান্টি ডিফেকশন ল, এটা কিন্তু বোথ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্লাস পার্লামেন্ট সবখানে কিন্তু এটা কাজ দেয়, ইন্ডিয়ার যত স্টেট আছে। ঠিক আছে, সব কিছু কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, মনে রাখবে এত কিছু থাকার পরেও 2003-এর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট একটা আনার পরেও পার্টি কিন্তু এখনো চেঞ্জ করতে পারে রাজনীতিবিদরা। ঠিক আছে, কি ডিসকোয়ালিফাই না হয়েও কিন্তু ওনারা পার্টি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তখন কেন, যদি মার্জ হয় কোনো একটা পার্টি আর একটা পার্টির সাথে, আর 2/3 মেম্বার যদি রাজি হয় বা ওনাদের থেকে কোনো কারোর থেকে যদি কোনো কমপ্লেন না আসে, ঠিক আছে, ইত্যাদি বিভিন্ন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এই যে প্রিসাইডিং অফিসার আমরা বললাম, যে প্রিসাইডিং অফিসার উনি ডিসকোয়ালিফাই করার সময় উনি ঠিক করবেন যে কি করে প্রসিডিংসগুলো হবে এগেইনস্ট দ্য এমএলএ যিনি অ্যাকিউজড। এই প্রিসাইডিং অফিসার কিন্তু মানে হতে পারে এমপিদের ক্ষেত্রে, মেম্বার অফ পার্লামেন্টের ক্ষেত্রে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, এমএলএদের ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার হন গভর্নর বা রাজ্যপাল। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। ইলেকশন কমিশনের ওনাদেরকে যদি ডিসকোয়ালিফাই করতে হয়, অবভিয়াসলি ইলেকশন কমিশন থেকে ওনাদের ভিউজ নিয়েই কিন্তু কোনো স্টেটে গভর্নর বা পার্লামেন্টে প্রেসিডেন্ট কোনো এমপিকে বা স্টেটে এমএলএ কে গভর্নর কিন্তু ডিসকোয়ালিফাই করতে পারবেন। এটা কিন্তু কোশ্চেন আসতে পারে, স্টেটমেন্ট স্পেসিফিক কোশ্চেন্স কিন্তু আসতে পারে। ঠিক আছে, আর এছাড়া যদি কোনো অন্য কোনো অফিসে উনি কাজ করেন ওয়াইল ইজ দ্য এমপি বা এমএলএ, যেখান থেকে উনি আর্থিক সাহায্য পান বা উনি মেন্টালি বা ফিজিক্যালি ফিট না, তাহলেও কিন্তু ডিসকোয়ালিফাই হয়। এগুলোর ওপরে আরেকটা জিনিস লাগানো হয়েছে, সেটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল, যেটা পাস করার পর হয়ে গেছে অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট। ঠিক আছে, ভালো করে কিন্তু এটা মনে রাখতে হবে। এইবার কথা হচ্ছে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। বিভিন্ন প্রভিশনস আছে, তো তার আগে আমরা বলে দিই এই যে 91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 যেটা আনা হয়েছিল, সেখানে বলা হয়েছিল ইউনিয়নে যে কাউন্সিল অফ মিনিস্টার্স থাকবেন, ঠিক আছে, সেখানে টোটাল নাম্বার অফ মন্ত্রী যতজন থাকবেন ইনক্লুডিং দ্য প্রাইম মিনিস্টার, সেটা লোকসভার টোটাল স্ট্রেংথের 15%-এর বেশি কিন্তু হতে পারবে না, 15%-এর বেশি কিন্তু হতে পারবে না। ঠিক আছে, ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স বা ক্যাবিনেটের যিনি মন্ত্রীরা থাকবেন, তেমনিভাবে স্টেটের যে কাউন্সিল অফ মিনিস্টার্স থাকবেন ওনাদের যেই টোটাল সংখ্যা ইনক্লুডিং চিফ মিনিস্টার, সেই সংখ্যাটা কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যে সংখ্যা থাকবে সেই মেম্বারসদের সংখ্যার এমএলএসদের সংখ্যার 15%-এর বেশি কিন্তু এক্সিড করতে পারবে না। ঠিক আছে, আর লেস দেন 12 কিন্তু হতে পারবে না ইনক্লুডিং চিফ মিনিস্টার বা সিএম। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসতে পারে, লেস দেন 12 সংখ্যা হতে পারবে না রুলিং পার্টির যে কাউন্সিল অফ মিনিস্টার ইনক্লুডিং সিএম এর সংখ্যা, আর 15% অফ দ্য টোটাল মেম্বার্স কিন্তু এক্সিড করতে পারবে না ইন কেস অফ স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স বা ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স। ঠিক আছে, এটা কিন্তু 91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 এর বিভিন্ন প্রভিশনসের ব্যাপারে কিন্তু আমরা বলছি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে যিনি আইদার পার্লামেন্টের এমপি বা যিনি একটা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির এমএলএ, ঠিক আছে, যিনাকে ডিসকোয়ালিফাই করা হবে অন দ্য গ্রাউন্ডস অফ অ্যান্টি ডিফেকশন ল, উনি কিন্তু আর মন্ত্রীও কিন্তু থাকতে পারবে না, ওনার মন্ত্রিত্বও কিন্তু চলে যাবে। হি অর শি শুড বি ডিসকোয়ালিফাইড অ্যাজ দ্য মিনিস্টার অলসো। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর তেমনিভাবে যিনি এমপি হবেন ওনারাও কিন্তু সেই পোস্টটা কিন্তু চলে যাবে উনি যদি ডিসকোয়ালিফাই হন। ঠিক আছে,
এটা কিন্তু মনে রাখতে হবে। আর মনে রাখবে 1/3 মেম্বার্স যে ছিল 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাতে, এটা এখন 91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-তে এটা হয়ে গেছে 2/3 কোনটা, অ্যাটলিস্ট 2/3 অফ দ্য ইলেক্টেড মেম্বার্স জয়নিং অ্যানাদার পার্টি ওয়াজ কনসিডার্ড অ্যাজ এ মার্জার। মানে 2/3 অফ দ্য মেম্বার্স শুড এগ্রি যে উনি একজন লিভ করছেন বা কোনো কমপ্লেন নেই, তাহলেই কিন্তু ডিসকোয়ালিফাই হবে না, বা প্রিসাইডিং অফিসার যিনি হচ্ছেন গভর্নর বা প্রেসিডেন্ট উনি কোনো অ্যাকশন নেবেন না, শুধুমাত্র কমপ্লেন হলেই কিন্তু অ্যাকশন নেয়, কমপ্লেন ছাড়া কিন্তু কোনো অ্যাকশন কিন্তু নেওয়া হয় না। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখবে, একটা রিসেন্ট এক্সাম্পল দিয়ে দিই, 2018-তে যে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল কর্ণাটকা রাজ্যে যে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল, যিনি ছিলেন বিএস ইয়েদুরাপ্পা, যিনি হি ওয়াজ ফ্রম দ্য ভারতীয় জনতা পার্টি। ঠিক আছে, উনি কিন্তু চিফ মিনিস্টার হয়েছিলেন 3 দিনের জন্য, কিন্তু তারপর ওনার রিজাইন করতে হয়েছে। কেন? কারণ উনি মেজরিটি প্রুফ করতে পারেনি। তারপরই জনতা দল আর কংগ্রেসের যে অ্যালায়েন্স, জেডি কংগ্রেসের যে অ্যালায়েন্স ছিল কর্ণাটকাতে 2018-তে, ঠিক আছে, ওখানে উনি মানে ওনারা 13 জন, মানে কি বলবো, 13 মাসের জন্য ওনারা এই মানে সরকারে চলে এসছেন। কারণ ওখানে যে ছিলেন বিএস ইয়েদুরাপ্পা, যিনি ছিলেন ফ্রম ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, উনি কিন্তু 3 দিনের জন্য সিএম ছিলেন। কারণ তারপর উনি মেজরিটি প্রুফ করতে পারেননি। কেন? কারণ ওনাদের এই মিনিস্টাররা জাম্প করে গেছেন টু দ্যাট পার্টি। ঠিক আছে, জাম্প করার ফলে এই জেডি আর কংগ্রেসের যে অ্যালায়েন্স যে হয়েছিল, ওখানে যিনি ছিলেন এইচডি কুমারাস্বামী, উনি হয়ে গেছিলেন সিএম ফর 13 মান্থস, 13 মাসের জন্য। ঠিক আছে, এটা কিন্তু মানে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, এক্সাম্পল দিতে হবে। মেন্স পরীক্ষা কিন্তু এক্সাম্পল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো লিখে রেখেছে, প্রিসাইডিং অফিসার হ্যাজ টু ডিসাইড বাট দ্য ল ডাজ নট প্রোভাইড এ টাইম ফ্রেম উইদিন হুইচ হি হ্যাজ টু ডিসাইড এ ডিফেকশন কেস। যদি কোনো কমপ্লেন আসে প্রেসিডেন্ট বা গভর্নরের কাছে, ওনারা কোনো অ্যাকশন নেবেন কাউকে ডিসকোয়ালিফাই করার জন্য, ওনাদের কাছে কোনো স্পেসিফিক টাইম পিরিয়ড নেই যে এতদিনের মধ্যেই ডিসাইড করতে হবে। নিজেদের ইচ্ছে মতো যতদিন লাগিয়ে ওনারা ডিসিশনটা কিন্তু নিতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। মেম্বার্স অফ পলিটিক্যাল পার্টিস, মানে আমরা এমএলএ বা এমপিস এর কথা বলছি, এখানে ডিসকোয়ালিফিকেশন করার জন্য 91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 2/3 যে প্রভিশনটা সেটা আনা হয়েছিল। ঠিক আছে, বিভিন্ন যেই পলিটিক্যাল পার্টিসের মেম্বার্সরা আছেন, ঠিক আছে, ওনারা যদি ভলান্টারিলি মানে নিজেদের ইচ্ছায় যদি পার্টির মেম্বারশিপ দিয়ে দেন, ঠিক আছে, যদি পার্টির মেম্বারশিপ দিয়ে দেন বা ওনারা যদি ভোটিং করতে ওনারা যদি রাজি না হন ওনাদের পলিটিক্যাল পার্টির ডাইরেকশনে, ঠিক আছে, কোনো মানে পলিটিক্যাল পার্টির থেকে প্রায়র পারমিশন নিয়ে ওনারা যদি ভোটিং করতে না ইচ্ছুক থাকেন, ঠিক আছে, তাহলেও কিন্তু দে ক্যান বি ডিসকোয়ালিফাইড ফ্রম দ্য পার্টির থেকে যদি ওনাদেরকে বহিষ্কৃত করা হয়, দ্যাট ইজ ডিফারেন্ট। ওনারা যদি নিজেরা কাজ করা সময় ওনারা যদি নিজেদের ইচ্ছে মতো জাম করে, দিস ইজ ওয়্যার অ্যান্টি ডিফেকশন ল কামস ইনটু অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। মানে তাছাড়া ইন্ডিপেন্ডেন্ট মেম্বার্স যারা আছেন, ইন্ডিপেন্ডেন্ট মেম্বার, স্বাধীন কোনো পার্টির না যারা আছেন, ওনারা কখন ডিসকোয়ালিফাই হবেন? যদি কোনো ইলেকশনের পরে ওনারা যদি কোনো পার্টি জয়েন করেন, ইলেকশনের পরে যদি ইন্ডিপেন্ডেন্ট মেম্বার্সরা যারা স্বাধীনভাবে ভোটে লড়ে জিতে যান, ওনারা যদি ইলেকশনের পরে কোনো পার্টি জয়েন করেন আর সেটার এগেনস্টে যদি কোনো কমপ্লেন আসে, যদি নাম্বার অফ মেম্বার যদি রাজি না থাকে 2/3, তাহলেই কিন্তু প্রিসাইডিং অফিসার কিন্তু ডিসাইড করতে পারে যে ওয়েদার এনি অ্যাকশন শুড বি ইনিশিয়েটেড এগেইনস্ট হিম অর নট। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার হচ্ছে হাউ পলিটিক্যাল পার্টিস এক্সপ্লয়েট দ্য ডিফেকশন ল। এবার আমরা বললাম কর্ণাটকার যে এক্সাম্পলটা, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। জেডি কংগ্রেসের যে অ্যালায়েন্সটা বললাম, ওনারা কিন্তু 13 মাস থেকে আবার কিন্তু ওনাদের রিজাইন করতে হলো। ঠিক আছে, কারণ কেন? ডিফেকশন হয়ে গেল। ঠিক আছে, ডিফেকশন মানে যেই বিজেপি ভারতীয় জনতা পার্টির দলের যিনারা ছেড়ে যখন বিএস ইয়েদুরাপ্পা যখন সিএম ছিলেন, ওনাকে উনি যখন ফ্লোর টেস্টে যখন উনি ফেল হলেন, মেজরিটি প্রুফ করতে যখন ফেল হলেন, ওনারা যে এসছিল, যার জন্য জেডি কংগ্রেসের অ্যালায়েন্সে 13 মাসের সরকার ছিল কংগ্রেসে, ওনাদের এগেনস্টে ডিফেমেশন হয়ে গেল, রেজিগনেশন হলো বেশ কিছু। ঠিক আছে, যার জন্য ওনারাও কিন্তু মেজরিটি হারিয়ে নিলেন, তারপরে কিন্তু ওনাদের গভর্নমেন্টও কিন্তু ফর্ম করে গেল। ঠিক আছে, তারপর জেডি কংগ্রেসের অ্যালায়েন্স ফল করার পর আবার চলে এসছেন বিএস ইয়েদুরাপ্পা। ঠিক আছে, নেক্সট মেজরিটি উনি আবার চলে এসছেন পাওয়ারে। ঠিক আছে, এটাও মনে রাখতে হবে। 2018-তে মধ্যপ্রদেশেও একটা সিনারিও আছে এরকম। ঠিক আছে, এই মধ্যপ্রদেশে 2018 ইলেকশনের পর শ্রী
শ্রী কমলনাথ, উনি কিন্তু উনি ছিলেন বেসিক্যালি ওয়াজ ফ্রম কংগ্রেস পার্টি। উনি কিন্তু গভর্নমেন্ট ফর্ম করেছিলেন বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট আর অন্যান্য পলিটিক্যাল পার্টিসের সাথে অ্যালায়েন্স করিয়ে, ঠিক আছে, অ্যালায়েন্স করিয়ে। কিন্তু তারপর 13 মাসের পর রেজিগনেশন করে দিয়েছে ওনার পার্টি থেকে, অনেকে রিজাইন করে তারপর অন্য পার্টিতে জয়েন করেছে। তার জন্য 13 মাসের মধ্যে ওনাদের কিন্তু এই পার্টি কিন্তু ফল করে গেছে, ঠিক আছে। ইভেন কি ইন মহারাষ্ট্র 2019-এর মহারাষ্ট্র ইলেকশনের কেস তোমরা সবাই জানো। মহারাষ্ট্রতে ভারতীয় জনতা পার্টির যিনি ছিলেন শ্রী দেবেন্দ্র ফডনাভিস, উনি কিন্তু 3 দিনের জন্য উনি চিফ মিনিস্টার হয়েছিলেন, ঠিক আছে। কেন? কারণ উনি মেজরিটি প্রুফ করতে পারেনি। উনি কিন্তু যেই মানে রিজাইন করেছিলেন উনি বেসিক্যালি। আর ওনার রেজিগনেশনের পরই শিবসেনা, মহারাষ্ট্রতে শিবসেনা, তারপর ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি আর কংগ্রেস কিন্তু উদ্ধব ঠাকরে ওনার লিডারশিপে ওনারা কিন্তু গভর্নমেন্ট ফর্ম করে, একটা পার্টি ফর্ম করে ওনারা কিন্তু গভর্নমেন্ট ফর্ম করেছিলেন মহারাষ্ট্রতে, ঠিক আছে। এগুলো কিন্তু সব বিরলতম ঘটনা, যেগুলো তোমাদের মেইনসে কোশ্চেন আসলে কিন্তু দিতে হবে, ঠিক আছে। আর মনে রাখবে কিন্তু এই যে শিবসেনা, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি আর কংগ্রেসের যে অ্যালায়েন্সটা ফর্ম হয়েছিল মহারাষ্ট্রতে, ওনারা কিন্তু বিভিন্ন রেজিগনেশন বা পার্টির মধ্যেই দলীয় কোন্দলের জন্য ওনাদের পার্টিটাও কিন্তু পড়ে গেছিল, ঠিক আছে। কিন্তু এত কিছু হওয়া সত্ত্বেও কিন্তু এটা আমরা দেখছি এতগুলো এক্সাম্পল থেকে যে এই যে অ্যান্টি ডিফেকশন ল, ইট ফেল টু প্রোভাইড স্টেবিলিটি টু দ্য গভর্নমেন্ট অফ এনি স্টেট, ঠিক আছে। ইট ফেল টু প্রোভাইড স্টেবিলিটি টু গভর্নমেন্টস, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে, প্রিলিমসেও আসতে পারে, মেইনসেও কিন্তু আসতে পারে, বিভিন্ন প্রভিশনস আছে, ঠিক আছে। আর যারা, আরেকটা জিনিস বলছি, নমিনেটেড মেম্বার্স যিনারা আছেন, যিনারা থাকবেন কোনো পলিটিক্যাল পার্টিতে, ঠিক আছে, ওনারা ডিসকোয়ালিফাইড হবে যদি ওনারা কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করেন। ওনারা যদি কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করেন 6 মাসের মধ্যে, যেদিন উনি কি করেছিলেন, কোনো হাউসে, আইদার ইন লেজিসলেটিভ অ্যাসেম্বলির, রাজ্যসভা বা লোকসভা হতে পারে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি হতে পারে, যেই হাউসে উনি সিট নিয়েছিলেন তার 6 মাসের মধ্যে যদি উনি কোনো পলিটিক্যাল পার্টি চেঞ্জ করেন, কোনো নমিনেটেড মেম্বার, তাহলেও কিন্তু উনি ডিসকোয়ালিফাই হবেন, ঠিক আছে। সেটাও কিন্তু দিস আর দ্য প্রভিশনস অফ দ্য অ্যান্টি ডিফেকশন ল, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। 6 মান্থসের পরে, 6 মাসের পরে যদি কোনো নমিনেটেড মেম্বার যদি পার্টি, অন্যান্য পার্টিতে যদি চলে যান, তাহলে নো অ্যাকশন উইল বি ইনিশিয়েটেড এগেনস্ট হিম। 6 মান্থস ইজ দ্য ডেডলাইন, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। এক্সেপশন আছে এই মানে দেখো এখানে লিখে রেখেছি, এনি কোশ্চেন অন ডিসকোয়ালিফিকেশন ইজ টু বি ডিসাইডেড বাই এ প্রিসাইডিং অফিসার অফ দ্য হাউস, চেয়ারপারসন ইন আরএস অ্যান্ড স্পিকার ইন এলএস। দেয়ার ইজ নো টাইম লিমিট ফর হিম। কিন্তু ওনারা কিন্তু ডিসাইড করতে পারেন না, ওনারা জাস্ট রিকমেন্ড করতে পারেন টু প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর, ঠিক আছে। কিন্তু কোনো টাইম লিমিট কিন্তু নেই। প্রিসাইডিং অফিসার ক্যান টেক আপ এ ডিফেকশন কেস অনলি ওয়েন হি রিসিভস এ কমপ্লেন আসলে কিন্তু ডিফেকশন কেসটা কিন্তু নিতে পারে। ডেসপাইট অল দ্য অ্যামেন্ডমেন্টস এন্ড ডেসপাইট অল দ্য অ্যাক্টস, this law, anti-defection law, failed to provide a stable government in 37 years. এটা কিন্তু comment your views on this issue বলে কিন্তু মেইনসে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আর কিছু এক্সেপশনস আছে এই অ্যান্টি ডিফেকশন লতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো, বেসড অন দ্য কারেন্ট সিনারিও অফ ইন্ডিয়ান, মানে কি বলবো, যেই পলিটিক্যাল যেই একটা ক্রাইসিস চলছে ইন্ডিয়াতে। বিভিন্ন ইলেকশনস হলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালায়েন্স হয়ে যায়, তারপর পার্টি হপিং হয়ে যায়, এক পার্টি থেকে আরেক পার্টিতে চলে যায়। যে পার্টি জেতার কথা ছিল সেখান থেকে এমএলএ চলে যাচ্ছে আরেক পার্টিতে, সেই পার্টির গভর্নমেন্ট হয়ে যাচ্ছে, কিছুদিন পর গভর্নমেন্ট আবার পড়ে যাচ্ছে, আবার আগের পার্টি চলে আসছে পাওয়ারে। এইরকম পলিটিক্যাল ক্রাইসিসে এইরকম কোশ্চেন্স কিন্তু আসতে পারে। দ্য অ্যান্টি ডিফেকশন law failed to provide a stable government in 37 years. Comment your views, এইরকম কিন্তু একটা মেন্সে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। কিছু এক্সেপশনস আছে। এক্সেপশনস মানে কিছু এক্সট্রা অর্ডিনারি কেসেস আছে, যেমন যদি কোনো মেম্বার এক পার্টি থেকে আরেক পার্টিতে চলে যায় মার্জারের কারণে, অ্যালায়েন্সের কারণে, ঠিক আছে। আর মার্জারটা হয়েছে 2/3 অফ দ্য মেম্বার্স অফ দ্য পার্টি এগ্রি করেছে এই মার্জারে, তখন কোনো ডিসকোয়ালিফিকেশন কিন্তু হবে না অ্যাকর্ডিং টু অ্যান্টি ডিফেকশন ল, ঠিক আছে। তারপর নাম্বার 2, যদি কোনো মেম্বার, ঠিক আছে, যদি কোনো মেম্বার উনি যদি ভলান্টারিলি কোনো পার্টির মেম্বারশিপ দিয়ে দেন, তারপর যদি অন্য কোনো পার্টিতে রিজয়েন করেন, ভলান্টারিলি যদি দিয়ে দেন, তাহলেও কিন্তু ডিসকোয়ালিফিকেশন কিন্তু হবে না, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। আরেকটা কেস মনে রাখতে হবে 1993-তে, এটা তোমরা একটু ডিটেলসে পড়ে নিও। মানে 1993-তে সুপ্রিম কোর্ট কি হতো হলোহান কেস একটা আছে, কি হতো
হল্লোহান কেস একটা আছে, ঠিক আছে, ওখানে সুপ্রিম কোর্ট একটা হিস্টোরিক্যাল জাজমেন্ট দিয়েছিল, ঠিক আছে, 10th শিডিউলের আন্ডারে মানে জুডিশিয়াল রিভিউ নিয়ে, ঠিক আছে। সো সেটা তোমরা একটু পড়ে নিও, সেটা অনেক সময় রেফারেন্স কিন্তু আসতে পারে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। মনে রাখবে প্রিসাইডিং অফিসার যিনি থাকেন, যিনি ডিসাইড করবেন, উনি কিন্তু রুলস উনি দিতে পারেন, ঠিক আছে, যাতে 10th শিডিউলের প্রভিশনসগুলো যাতে ভালো করে যাতে মানা হয়, ঠিক আছে। এই সমস্ত রুলসগুলো মানে যেই হাউসের প্রিসাইডিং অফিসার হবেন, ঠিক আছে, ওনার কিন্তু 30 দিনের মধ্যে কিন্তু এগুলো রাখতে হবে, ঠিক আছে। যদি কোনো কমপ্লেন পান তাহলে উনি অ্যাকশন নিতে পারবেন, ঠিক আছে। যদি কমপ্লেন পেলে অ্যাকশন নিতে পারবেন, কমপ্লেন পেলে বা 2/3 মেম্বার যদি মার্জারে যদি রাজি না হন, তাহলে যদি কোনো একজন পার্টি ছেড়ে আরেক পার্টিতে যান তাহলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, এক্সেপশনসগুলো আমরা বললাম, ঠিক আছে। সো এই বিভিন্ন প্রভিশনসগুলো তোমাদের মনে রাখতে হবে ফ্রম দ্য অ্যান্টি ডিফেকশন ল। যা যা কনস্টিটিউশন আর্টিকেলস, অ্যামেন্ডমেন্টস, ইম্পর্টেন্ট ডেটস, ইম্পর্টেন্ট প্রভিশনস সব কিছু আমরা বলে দিলাম। এবার আশা করি এর থেকে আর কিছু বাইরে কিন্তু মানে কোনো কোশ্চেন তোমাদের কিন্তু আসবে না, ঠিক আছে। বেসিক্যালি এটাকে, এই লটাকে আনা হয়েছিল, আইনটাকে আনা হয়েছিল, একটা পাস হয়ে আইন হয়েছে, একটাকে আনা হয়েছিল যাতে করে যে একটা পলিটিক্যাল স্টেবিলিটি আনা যায়, গভর্নমেন্টে যাতে একটা স্টেবিলিটি আনা যায়। কিন্তু 37 বছর পরেও এটা দেখা যাচ্ছে যে বিভিন্ন লুপ হোলসের কারণে, এক্সেপশনসের কারণে এই লটা থাকা সত্ত্বেও কিন্তু স্টেবিলিটি কিন্তু নেই বিভিন্ন রাজ্যে, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার পয়েন্ট অফ ভিউ অ্যান্ড দিস ইজ হোয়াট ইউ শুড রাইট ইন ইউর এক্সামস, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর 1-2 টপিক আছে, এগুলো আমরা কভার করে দিয়ে পুরো পলিটি শেষ, পুরো ভিডিওতেই পেয়ে যাবে, আর এগুলো সব আমাদের নোটসে কিন্তু কভার করা আছে, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা সবাইকে দিয়ে দিও, সবাই যাতে এই আপডেটসগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও। আর তোমরা যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ডেন্টাল কলেজের পরীক্ষা তো শেষ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, আরপিএফ, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি টু, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল ইত্যাদি বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউর জন্য তোমার যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটও তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।